আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওতে কি কি বিষয়ে তথ্য থাকছে। খবরের শুরুতেই থাকবে সরকার ফি ছাড় দিলে বাড়ি ভাড়া মওকুফ করবেন বাড়িওয়ালারা। চলমান পরিস্থিতিতে মাসের পর মাস বাসায় না থেকেও কি ফুল বাসা ভাড়া দিতে হবে সকল ভাড়াটিয়াদের, যেখানে কিনা অসংখ্য মানুষ তিন বেলা কোনো রকম খেয়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে। তাহলে এর সমাধান কি? এ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে খবরে। পরবর্তী নিউজে থাকবে পশ্চিমা ৭ রাষ্ট্রদূতের মতলব সুবিধার না। গণমাধ্যমে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন পশ্চিমা ৭ রাষ্ট্রদূতকে নিয়ে যা বললেন। এবং খবরের শেষ অংশে থাকবে দেশে চলমান করোনা পরিস্থিতিতে পুনরায় সাধারণ ছুটি বাড়ানো নিয়ে এবার যে নতুন সিদ্ধান্ত আসছে তার বিস্তারিত থাকবে খবরে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে ঘরবন্দি মানুষ, বন্ধ সব অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সবই বন্ধ। আয় হারিয়ে খাবি খাচ্ছে মানুষ। এ অবস্থায় রাজধানী ঢাকায় যারা ভাড়া বাসায় থাকেন তাদের বাড়ি ভাড়া মওকুফের দাবি উঠেছে। ভাড়াটিয়া পরিষদ সহ বিভিন্ন সংগঠন এই দাবি তুললেও এ নিয়ে সরকার বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই বলা হয়নি। বাড়ির মালিকদের বিভিন্ন ধরনের কর ও সার্ভিস চার্জ মওকুফের মতো কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, একাধিক ভাড়াটিয়া, বাড়ির মালিক ও ভাড়াটিয়া পরিষদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেও কোনো সমাধান মেলেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ভাড়াটিয়া ও বাড়ির মালিক দুই পক্ষেরই গ্রহণযোগ্য যুক্তি রয়েছে। করোনার এই মহামারীর সময় বেশিরভাগ ভাড়াটিয়ার কোনো আয় রোজগার নেই। অনেককে আবার ত্রাণের জন্য হাত পাততে হচ্ছে। এ অবস্থায় বাড়ি ভাড়া পরিশোধ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। অন্যদিকে এমন অনেক বাড়িওয়ালা আছেন যাদের আয়ের একমাত্র উৎসই বাড়ি ভাড়া। আবার অনেক বাড়িওয়ালার কাঁধে আছে বাড়ি নির্মাণের সময় নেওয়া ঋণের বোঝা। ব্যতিক্রমী ঘটনাও রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক বাড়িওয়ালা ভাড়ার জন্য ভাড়াটিয়াদের উপর অমানবিক চাপ প্রয়োগ করেছেন এবং এখনও অনেক জায়গায় তা বিদ্যমান। এরই মধ্যে বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছু অমানবিক ঘটনা ঘটে গেছে। ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মারধরের ঘটনাও ঘটেছে। বেশ কয়েকটি ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। আবার বেশ কিছু বাড়ির মালিক মানবিক আচরণও করছেন। কেউ কেউ ভাড়া মওকুফ করেছেন, অনেকে বলছেন পরে দিলেও চলবে। মিরপুরের রূপনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন এস এম ইমন নামের এক ব্যক্তি। বাড়ির মালিক খোকন বসবাস করেন অন্যত্র অভিজাত এলাকায়। বাড়ির ভাড়া আদায় করেন কেয়ারটেকার। ভাড়াটিয়া ইমন বলেন, অন্য সময়ের ভাড়া দেরিতে দিলেও কিছু বলেননি, তবে এবার বাড়ির কেয়ারটেকার নোটিশ দিয়ে গেছেন যে ১ তারিখের মধ্যেই ভাড়ার টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় বাড়ি ছেড়ে দিতে হবে। কেয়ারটেকার পরদিন এসে জানান, বাড়ি ভাড়া আদায় করতে না পারলে তার বেতন বন্ধ। পুরান ঢাকার জে.এন. শাহ সড়কের ৭/২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মামুনুর রশিদ। গত মাসের ভাড়া দিতে পারেননি তিনি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপাচাপি করছেন। ভাড়াটিয়ার স্ত্রী মুক্তা বলেন, আমরা বাড়ির মালিককে অনুরোধ করে বলেছি, গত মাসের বেতন পাইনি, ভাড়া দেব কিভাবে? মালিক বলেছেন, এই ভাড়ার টাকায় আমার সংসার চলে, তাই ভাড়া দিতেই হবে, নইলে বাসা ছেড়ে দিন। বাড়ি ভাড়া পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপাকে আছে বস্তিবাসী। এই দুর্যোগেও বস্তির ঘর ভাড়ার জন্য চাপ দিচ্ছে এসবের নিয়ন্ত্রক প্রভাবশালীরা। দিন এনে দিন খাওয়া মানুষগুলো এমনিতেই কাজ হারিয়ে অনাহার অর্ধাহারে আছে, ঠিকমতো ত্রাণও মিলছে না। তার উপর ঘরভাড়া নিয়ে চাপে তারা দিশেহারা। মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকার ৬ নম্বর সড়কে একটি বস্তি রয়েছে। এলাকার কিছু মাস্তান ওই বস্তির ভাড়া আদায় করে। বস্তির একাধিক বাসিন্দা জানান, তাদের বলা হয়েছে ভাড়া না দিলে তাড়িয়ে দেওয়া হবে। মধ্যবয়সী রিকশাচালক এক বস্তিবাসীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বলেন, এমনিতেই ভাড়া দিতে পারছি না, আবার পত্রিকায় নাম উঠলে কালই আমার হাত পা ভেঙে তাড়িয়ে দেবে, কেউ ঠেকাতে আসবে না। ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানা সুলতান বাহার বলেন, আমাদের কাছে থাকা তথ্য মতে ঢাকায় বসবাসকারী ২.৫ কোটি মানুষের মধ্যে বাড়ির মালিক ১০ ভাগ, আর বাকি ৯০ ভাগই ভাড়াটিয়া। তাদের মধ্যে ৭০ ভাগ ভাড়াটিয়া মধ্যবিত্ত। সেই হিসেবে ঢাকা শহরের মোট ভাড়াটিয়ার সংখ্যা ২,৭৫,০০,০০০। এর মধ্যে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভাড়াটিয়ার সংখ্যা ১,৭৫,০০,০০০। আর বর্তমান পরিস্থিতিতে এই শ্রেণীর ভাড়াটিয়ারাই বেশি সংকটে আছেন। আমরা ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে করোনাকালে বাড়ি ভাড়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে মওকুফের আবেদন জানিয়েছি। আশুলিয়ার বাড়ির মালিকরা এরই মধ্যে বাড়ি ভাড়া অর্ধেক নিয়েছেন। মিরপুর ১২ নম্বর সেকশনের কালশী সড়কের বাড়ির মালিক ইউসুফ হোসেন তুহিন বলেন, ঢাকা শহরের অধিকাংশ বাড়ির মালিকই
বাড়ি ভাড়ার টাকায় তাদের সংসার চালান। আবার বাড়ি নির্মাণকালে নেওয়া ঋণের কিস্তিও পরিশোধ করতে হয়। তারপরও আমরা মানবিক কারণে বাড়ি ভাড়া মওকুফ বা অর্ধেক নিতে রাজি আছি। সেক্ষেত্রে সরকার ব্যাংক ঋণের কিস্তি, ইউটিলিটি বিল ও সিটি কর্পোরেশনের পাওনাদের বিষয়ে সহানুভূতিশীল হলে বাড়িওয়ালাদের পক্ষেও মানবিক হওয়া সহজ হবে। মিরপুর সেনপাড়া এলাকার বাড়ির মালিক সাইফুল ইসলাম বলেন, চাকরি জীবনের সব সঞ্চয় দিয়ে বাড়ি করেছি, বাড়ি ভাড়া দিয়ে সংসার চলে, ভাড়া না পেলে আমি চলবো কিভাবে। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বাড়ি ভাড়া মওকুফের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, বিষয়টি খুবই জটিল ও গভীর, ভাড়াটিয়ারা কঠিন সমস্যা রয়েছে, আবার অনেক বাড়িওয়ালাকেও চলতে হয় বাড়ি ভাড়ার টাকায়, তাই সব দিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে পশ্চিমা ৭ রাষ্ট্রদূতের মতলব সুবিধার না, বললেন পররাষ্ট্রমন্ত্রী। মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে ঢাকায় ৭টি দেশের রাষ্ট্রদূতেরা আলাদা আলাদা যে টুইট করেছেন, সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, রাষ্ট্রদূতদের টুইটে দেওয়া অভিমত কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে না। রাষ্ট্রদূতদের কূটনৈতিক শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার গণমাধ্যমে এক ভিডিও বার্তায় আব্দুল মোমেন বলেন, পৃথিবীতে কোনো দেশেই রাষ্ট্রদূতদের জটলা করে এমনভাবে বিবৃতি দিতে দেখিনি। এটা খুবই দুঃখজনক। আমি খুব খুশি হতাম এই রাষ্ট্রদূতেরা যদি জটলা করে বলতেন রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তাদের যদি কোনো অভিযোগ থাকে তবে তা প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন, কিন্তু সেটা না করে তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন। তারা প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন। তারা কি এদেশে রাজনীতি করবেন, এদেশে নির্বাচন করবেন, নাকি অন্য কোনো কিছু? আব্দুল মোমেন বলেন, এসব মতলব সুবিধার না। আমি আশা করব তারা তাদের প্রোটোকল মানবেন এবং তারা সেভাবেই কাজ করবেন। তারা জ্ঞানী গুণীজন, তারা জানেন বোঝেন, তাদের এ ধরনের ব্যাপার প্রত্যাশিত নয়। প্রসঙ্গত, করোনা ভাইরাসের মতো মহামারীর সময় নির্ভরযোগ্য বাস্তবভিত্তিক তথ্য প্রচার নিশ্চিত করার স্বার্থে গণমাধ্যম ও মত প্রকাশের উপর গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার আলাদা টুইট করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল মিলার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসি তেরিঙ্ক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হেরি ভিরওয়েস, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন, নরওয়ের রাষ্ট্রদূত সিটসেল ব্রেকেন, সুইডেনের রাষ্ট্রদূত চার্লট স্লাইটার ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসন। এর আগে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আল মিলার তার টুইটে লেখেন, সব জায়গায় জনস্বার্থ সুরক্ষায় অবাধ ও স্বাধীন গণমাধ্যমের নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য প্রচারের সুযোগ থাকা দরকার। তাই মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখা যেমন জরুরি, তেমনি গণমাধ্যম কর্মীর কণ্ঠও যেন রোধ করা না হয়। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন টুইটে লেখেন, মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখাটা এখন আরও জরুরি হয়ে উঠেছে। সেই সঙ্গে গণমাধ্যমে যেন তার দায়িত্বটা পালন করতে পারে। ইইউ রাষ্ট্রদূত রেনসি তেরিঙ্ক তার টুইটে লেখেন, সংকটের সময় এসে গণমাধ্যমের ভূমিকা অন্য যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জনগণের নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য পাওয়ার সুযোগ পাওয়া প্রয়োজন। গুজব যখন সমস্যা হয়ে দাঁড়ায়, সে সময় গণমাধ্যম কর্মীদের অবাধে ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। করোনা ভাইরাস সংকটের সময়ে মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা দেওয়ার কথা উঠে আসে বাকি 4 কূটনীতিকের টুইটেও। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সরকার মানবাধিকার কর্মী, কার্টুনিস্ট ও ব্যবসায়ী সহ 4 জনকে আটক করে। গত বুধবার সরকার তাদের সহ 11 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশের রাষ্ট্রদূতেরা টুইটে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। এদিকে সাধারণ ছুটি বাড়ানো নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসছে, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে, যার ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত কয়েক দফায় বন্ধ ঘোষণা করেছে সরকার। যদিও ঈদ সামনে রেখে আগামী 10 মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে এবার সাধারণ ছুটি না রেখে মানুষকে সচেতন করে স্বাভাবিক কাজকর্ম ও জনজীবন সচল করার কথা ভাবছে সরকার। সরকারি দলের নেতারা বলছেন, মুখে মাস্ক পরা, সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস সৃষ্টি করার মাধ্যমে মানুষের মাঝে করোনা আতঙ্ক কমে যাবে। একই সঙ্গে দেশের অর্থনীতির চাকা ও সব শ্রেণী পেশার মানুষের জীবন জীবিকা সচল রাখার জন্য পরবর্তী মেয়াদে সাধারণ ছুটি না বাড়ানো নিয়ে চিন্তা করা হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, মানুষকেও বাঁচতে হবে, অর্থনীতির চাকাও সচল রাখতে হবে। এ ধারণা থেকে নোবেল করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি পরিহার করার পথে যেতে চায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। সাধারণ ছুটি আরও দীর্ঘমেয়াদী হলে অর্থনীতির উপর দারুণভাবে প্রভাব পড়বে। তাই সবকিছু থামিয়ে দিয়ে
আর বেশি দিন থাকতে চাচ্ছে না সরকার। এরই মধ্যে সরকার সীমিত আকারে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, পোশাক কারখানাও খুলে দিয়েছে। ঈদকে সামনে রেখে খোলা হচ্ছে দোকানপাটও। এ ব্যাপারে সরকারের একজন মন্ত্রী বলেন, সাধারণ ছুটি বা লকডাউন দিয়ে লাগাম টানা সম্ভব হচ্ছে না নোবেল করোনা ভাইরাসের। আবার সাধারণ জনগণকেও ঘরে আটকে রাখা যাচ্ছে না। অন্যদিকে বিশ্বের অন্য দেশগুলোও এখন লকডাউনের বিকল্প ভাবতে শুরু করেছে। উন্নত দেশগুলোও অর্থনীতির হুমকির কথা ভাবতে শুরু করেছে। সেই চিন্তা থেকেই ইতালি, স্পেন সহ কিছু দেশ এরই মধ্যে লকডাউন শিথিল করেছে। নোবেল করোনা ভাইরাস মোকাবেলায় এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হয়নি। ফলে এই দুর্যোগ আমাদের আরও ভোগাবে। এই পরিস্থিতিতে সরকারকে করোনা মোকাবেলায় নতুন কিছু ভাবতে হচ্ছে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, নোবেল করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি বা লকডাউনের বিকল্প পদ্ধতি কি হতে পারে সে প্রক্রিয়া নিয়ে ভাবছে সরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভ্যস্ত হতে হবে। সচেতন ও সতর্কভাবে স্বাভাবিক কাজে নিশ্চয়ই ফিরতে হবে। তিনি বলেন, পৃথিবী থেকে নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কখন বিদায় নেবে সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ এখনও এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। কয়েকটা আবিষ্কারের কথা বললেও সেটার এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বিগত শতাব্দীতে যে স্প্যানিশ ফ্লু মহামারীর প্রতিষেধক আবিষ্কার হতে প্রায় 10 বছরের মতো সময় লেগেছিল। এখন বিজ্ঞান এগিয়ে গেছে, তাই হয়তো কম সময় লাগবে। কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না। সচেতন হয়ে সবাইকে নিজের কাজ করতে হবে, জীবন জীবিকা চালু রাখতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, করোনা মোকাবেলায় কি করা যায় তা নিয়ে প্রতিনিয়তই ভাবছে প্রধানমন্ত্রী। পৃথিবীর অন্যান্য দেশে কি উপায়ে পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে সে বিষয়গুলো তিনি পর্যালোচনা করছেন। এছাড়াও দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন, সাময়িকী এবং গবেষকদের গবেষণার অগ্রগতি সবকিছুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেও বিকল্প উপায়ে কিভাবে করোনা মোকাবেলা করা যায় সে পথ বের করার চেষ্টা করছেন। সাধারণ ছুটি অব্যাহত রেখে মানুষকে ঘরে আটকে রেখে আসলে সে অর্থে সমাধান সম্ভব হচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে সচেতনতা, সতর্কতা অবলম্বন করে মানুষকে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার পক্ষে প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, অর্থনীতিও বাঁচাতে হবে মানুষকেও। এই দুটি বিষয় বিবেচনা করেই করোনা মোকাবেলার পথ ভাবছে সরকার। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। চীন, সৌদি আরব কিংবা ইরানের মতো নয়। এদেশে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। সরকার গত 1.5 মাসের মতো লকডাউন করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। এর অংশ হিসেবে মানুষকে বলা হচ্ছে, নোবেল করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাকুন। আর যদি বের হতেই হয় তাহলে সব ধরনের সুরক্ষা নিয়েই বের হন। গত 1.5 মাস ধরে এটা অভ্যাস করানোর চেষ্টা করা হচ্ছে। অনেকে সচেতন হচ্ছে, আবার কেউ কেউ হচ্ছে না। তিনি আরো বলেন, এখন কি কাউকে পিটিয়ে এসব বিষয় মানাবে নাকি? অতীতে দেখা গিয়েছিল বিভিন্ন সরকার বিশেষ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে পিটিয়েছে। এমনকি ভারতে এবার পেটানো হয়েছে। কিন্তু আমরা কাউকে এমন নির্দেশ দেইনি। লাঠি দিয়ে পেটানো হয়নি, মানুষকে বোঝানো হয়েছে। ফারুক খান আরো বলেন, আমাদের দেশে ঈদ কেন্দ্রিক একটা বড় ব্যবসা হয়। গত রমজানের ঈদেও প্রায় 10,000 কোটি টাকার ব্যবসা হয়েছিল। এই ব্যবসাটা শুধু ব্যবসায়ীদের হয় না, সবাই সুবিধা ভোগ করে। তাই সবার কথা চিন্তা করে সরকার বলছে, সামনে ঈদ আছে, তোমরা খুলতে পারো, তবে সেটা অবশ্যই সুরক্ষা নিশ্চিত করেই খুলতে হবে। ক্রেতা বিক্রেতা উভয়কেই এই সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি সরকার এটা ভালো করে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, আমি মনে করি আগামী 2 থেকে 3 বছর পৃথিবীতে স্বাভাবিক জীবনযাপন হবে না। মানুষ বের হবে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। সবাইকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। এখন আমাদের প্রযুক্তিকে ব্যবহার করে জীবনকে আরো সহজ করতে হবে। এরই মধ্যে আমাদের চলতে হবে, অগ্রসর হতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডও চালু করতে হবে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।